গল্পছন্ন ছাড়া জীবন। সূচনা পর্ব। লেখা মেহেরনুর। ডিভোর্সের সময় আম্মু চেয়েছিলেন আমাকে নিয়ে আলাদা হয়ে যেতে। কিন্তু আমি জেদ করে বলেছিলাম আমি আব্বুর সঙ্গেই থাকব। কারণ আমার আম্মু ভীষণ রাগী স্বভাবের ছিলেন। সব সময় শুধু বকাঝকা করতেন, সামান্য ভুল হলেই মারতেন। পড়তে বসার জন্য সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতেন, আর আমি মোবাইল হাতে নিলেই রাগ দেখিয়ে সেটা কেড়ে নিতেন। অসুস্থ হলেও আমাকে স্কুলে পাঠিয়ে দিতেন, তার কাছে পড়াশোনাই ছিল সবচেয়ে বড় কথা। মাত্র 7 বছর বয়সের একটা বাচ্চা মন তখন এসব বুঝে উঠতে পারেনি, শুধুই মনে হয়েছে আম্মু খুব কড়া, খুব কঠোর একজন মানুষ। তাই ভেবেছিলাম, আব্বুর সাথে থাকলে হয়তো এসব থেকে বেঁচে যাব। কারণ আব্বু তো অফিসের কাজে সবসময় বিজি থাকতেন, আমার খোঁজখবর রাখার সময় তার ছিল না, বকাঝকা করারও সময় ছিল না। আমার সেই শিশুসুলভ চিন্তাই আমাকে আব্বুর কাছে নিয়ে গেল। এভাবেই অফিসিয়ালি ভাবে আমার দায়িত্ব এসে পড়ে আব্বুর ঘাড়েই। আমার আব্বু আবার বিয়ে করলেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তখন আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করল। রুশান, তোর কপাল পুড়ল রে এবার। মায়ের সাথে গেলি না তো? এখন বুঝবি কষ্ট। সৎ মায় তোর উপর কত অত্যাচার করবে, দেখিস। মনে মনে ভাবতে লাগলাম নতুন মা সত্যিই কি এত খারাপ হবেন? তিনি কি সত্যিই আমার উপর অত্যাচার করবেন? ছোট্ট মনে অজস্র প্রশ্ন জমা হলো। প্রতিটি প্রশ্ন যেন মনে ছুরির মতো আঘাত করছে। কিন্তু কোনো উত্তর নেই, শুধু অনিশ্চয়তার অন্ধকারে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু সবার ভবিষ্যৎবাণী একেবারে ভুল প্রমাণ করে দিলেন আমার নতুন আম্মু। প্রথম দিনেই বুঝতে পারলাম তিনি অন্য রকম। নরম, শান্ত এবং মৃদু স্বরে আমার নাম ধরে ডাকলেন। রুশান, খেতে আসো বাবা। ডাক শুনে মনে হলো, যেন কেউ খুব যত্ন করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পড়াশোনার মন না থাকলেও তিনি কখনো জোর করেননি। ফোনে গেম খেললে আমার নিজের মা যেমন রাগ করতেন, তিনি তা করেন না। শুধু হেসে বলতেন, ঠিক আছে, খেলো। স্কুলে যেতে আলসেমি করলে তিনি রাগ করতেন না, বরং বলতেন, ঠিক আছে, আজ তুমি বিশ্রাম নাও, যেতে হবে না স্কুলে। তার এমন মায়া, কোমলতা এবং ধৈর্য দেখে আমি বুঝতেই পারিনি আমার নিজের আম্মু আর আমার কাছে নেই। কখন যে তাকে নতুন আম্মু থেকে আমার আম্মু হিসেবে মনে করতে শুরু করেছি, তা নিজেও বুঝিনি। ধীরে ধীরে আমি তাকে নিয়ে গর্ব করতে শুরু করলাম। বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে, যার সঙ্গেই দেখা হতো বলতাম, আমার নতুন আম্মু খুব ভালো, ভীষণ ভালো। উপহাস, ভয়, কুসম্ভাবনা সব ভুল প্রমাণ করে দিয়ে আমার জীবনের সবচেয়ে স্নেহময় মানুষ হয়ে উঠলেন তিনি। এখন আমি প্রায় দিনই স্কুলে যাই না। সারাক্ষণ বাসায় থাকি, মোবাইলে গেম খেলি। প্রথমে মনে হয়েছিল মজা হচ্ছে, নিজের মতো সময় কাটানো যাচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যেই, বাসায় থাকতে থাকতে কেমন যেন বিরক্তি আর একঘেয়ে অনুভূতি ভরে উঠল। স্কুলের আনন্দ, বন্ধুদের সঙ্গে আড্ডা, বাহিরে ঘুরে বেড়ানো সবকিছুই যেন দূরে সরে গেল। যেন পৃথিবীটা হঠাৎ ছোট হয়ে গেছে, আর আমি তার মধ্যে আটকা পড়ে আছি। অবশেষে নিজের দায়িত্ব নিজেই নিয়ে, আমি নিয়মিত স্কুল যাওয়া শুরু করলাম। কিন্তু ক্লাসে কিছুতেই মন বসাতে পারলাম না। বই খুললেও পড়ার ইচ্ছে আসে না, হোমওয়ার্ক ঠিক মতো করি না। আলস্য আর অলসতার আবরণে যেন আমার শরীরও ভেসে চলছে, সমস্ত জীবন যেন একটি ধীর নদীর মতো, যেখানে আমি শুধু ভাসছি। নিত্যদিন স্কুল থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু হলো। শিক্ষকরা জানালেন, আমার হোমওয়ার্ক সব সময় অসম্পূর্ণ থাকে, ক্লাসে মনোযোগ নেই, নিয়মিত স্কুলেও যাই না। যখন আব্বু এসব কথা শুনলেন, তিনি আমাকে তীব্রভাবে বকলেন। আমার সঙ্গে আমার নতুন আম্মুকেও বকলেন। কিন্তু আমার নতুন আম্মু, ভীষণ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, সে যদি স্কুলে না যায়, হোমওয়ার্ক না করে, এতে আমার কি দোষ? আমি নিজের ছেলেকে শাসন করতে পারি, কিন্তু অন্য মানুষের ছেলেকে শাসন করে নিজের দুর্নাম বয়ে বেড়াতে পারবো না। তাছাড়া, রুশান আমার কোনো কথাই শোনে না। ভীষণ একগুঁয়ে আর জেদি ছেলে সে। সেদিন আমি আমার নতুন আম্মুর কথাগুলো শুনে ভীষণ কষ্ট পেয়েছিলাম।
মনে মনে ভাবলাম তিনি আমাকে কখনোই নিজের ছেলে মনে করেন না, অথচ আমি তাকে নিজের আম্মুর জায়গায় বসিয়ে দিয়েছি। তাছাড়া তিনি কখনোই আমাকে বলেননি, আজ স্কুলে যেতেই হবে, রুশান, বা আজ হোমওয়ার্ক করতেই হবে। তার কোনো চাপ ছিল না, কোনো জোরও ছিল না। আমি আমার ইচ্ছামতো চলাফেরা করতে পারতাম, নিজের মতো সময় কাটাতে পারতাম। সেদিন থেকে ধীরে ধীরে বুঝতে শুরু করলাম নিজের মা আর সৎ মায়ের মধ্যে পার্থক্য কতটা। আমি ক্লাস 5-এ উঠতেই আমাদের ঘরে এক নতুন সদস্য এলো, আমার ভাই আনাম। নতুন মানুষের আগমনে পুরো ঘর যেন আনন্দে ভরে উঠেছিল। আমিও খুব খুশি ছিলাম। ভাবলাম, এখন থেকে আমার খেলার সাথী, ঝগড়ার সাথী, মনের কথা বলার সাথী একজন থাকবে। কিন্তু খুব বেশি সময় লাগেনি বুঝতে, আনাম আমার আপন ভাই নয়, সে আমার সৎ ভাই। কারণ নতুন আম্মু কখনোই আমাকে তার কাছে যেতে দিতেন না। দূরে থাকো, ও ছোট, কিছু হলে আমি কিন্তু ছাড়ব না। তার চোখ রাগে চকচক করত। এই একটু আধটু নিষেধ ধীরে ধীরে দেয়ালে পরিণত হলো। নতুন আম্মুর সব ভালোবাসা, যত্ন সবটাই এখন আনামের দিকে। আর আব্বু, তিনিও এখন তার নতুন ছেলে আনামকে নিয়েই থাকেন সব সময়। আমি যেন তার কেউ নই, এমন আচরণ করেন আমার সঙ্গে। বাড়ির কোনায় পড়ে থাকা একটা পুরনো চেয়ার, একটা ভাঙা খেলনা, একটা অপ্রয়োজনীয় জিনিস যেভাবে পড়ে থাকে ঠিক সেভাবেই পড়ে রইলাম আমিও। দিনের পর দিন রুমে বন্দি হয়ে থাকি। মন চাইলে বই খুলি, না চাইলে মোবাইলে গেম খেলি। কখনো কখনো ঘুমিয়ে কাটিয়ে দিই পুরো বিকেলটাও। বন্ধুরা ডাকতে এলে আগের মতো আর বাইরে যেতে ইচ্ছে করে না। মনে হয় আমার দুনিয়ার দরজা কেউ নীরবে বন্ধ করে দিয়েছে। আমি ছন্নছাড়া এক জীবনের শুরুতে দাঁড়িয়ে আছি, অথচ কেউই তা দেখছে না। ধীরে ধীরে বুঝতে পারলাম এই দুনিয়ায় আমার নিজের মায়ের মতো আপন কেউ ছিল না। নিজের মা যেমন শাসন করত, তেমনই আদরও করত। আজ রুমের মধ্যে মরে পড়ে থাকলেও দেখার কেউ নেই, কেউ আমার দিকে তাকায় না। কেউ আমার কষ্ট বোঝার চেষ্টাও করে না। ক্লাস 8-এ উঠতেই আমাদের ঘরে এলো আরেক নতুন এক সদস্য। আমার একটি ছোট্ট বোন হলো। ওর নাম রাখা হলো এনা। সবাই আনন্দে ব্যস্ত হয়ে পড়ল। ঘরজুড়ে উৎসবের মতো পরিবেশ, হাসি, উচ্ছ্বাস, কিন্তু সেই আনন্দের কোনোটাই যেন আমার কাছে পৌঁছালো না। উল্টো অনুভব করলাম, আমি যেন আরো একটু দূরে সরে গেলাম সবার থেকে। আব্বু আর নতুন আম্মু এখন এনা আর আনামকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। আমি ঠিকমতো খাচ্ছি কি না, পড়ছি কি না, ভালো আছি কি না, কিছুই খেয়াল রাখে না। আমি যেন তাদের ঘরের অতিথিও নই, একটা অতিরিক্ত মানুষ, যার থাকা না থাকায় কারো যায় আসে না। একদিন সন্ধ্যায় আব্বু আমাকে ডাকলেন। তার চোখে অদ্ভুত এক বিব্রত ভাব। রুশান, তোমাকে একটা কথা বলতে চাই। তিনি কেমন যেন গম্ভীর সুরে বললেন, তোমাকে মেসে রেখে দিতে হবে। তোমার নতুন আম্মুর খুব অসুবিধা হচ্ছে, তিনজনকে সামলানো কঠিন। তুমি এখন বড় হয়েছ, নিজের মতো থাকতে পারবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কথাগুলো শুনে মনে হলো কেউ যেন বুকের ভেতরে কাঠের ভারী দরজা ঠাস করে বন্ধ করে দিল। আমার নতুন আম্মু, যিনি একসময় এত মায়া দিয়ে আমাকে ডাকতেন, আজ তিনি আর আগের মতো একবারও কাছে আসেন না। দূর থেকে তাকিয়েও দেখেন না, অথচ ওনার নাকি আমাকে সামলাতে কষ্ট হচ্ছে। আব্বু আমাকে সত্যিই মেসে রেখে এলেন। মেসে উঠেই আমি যেন আরো বেশি ছন্নছাড়া হয়ে গেলাম। রুমমেটরা সারাক্ষণ হুল্লোড় করে, হাসাহাসি করে সময় কাটায়। তাদের সাথে আমিও ফুর্তি করি, ভেতরে ভেতরে আমি যেন কোথাও হারিয়ে যেতে থাকলাম। ওরা যখন রাতে টেবিল ল্যাম্প জ্বালিয়ে মনোযোগ দিয়ে পড়তে বসে, আমি তখন মোবাইলের স্ক্রিনে ডুবে থাকি। মুভি, গান, গেম যা পাই তাই দেখে সময় কাটাই। বইয়ের পাতা যেন আমার কাছে অপরিচিত হয়ে গেল। পড়াশোনার অভাবে সমস্যাও শুরু হলো। ক্লাসে যেই যাই, কোনো না কোনো কারণে স্যারের পিটুনি খেতে হয়। বন্ধুরা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে হাসে। আমি যেন তাদের কাছে একেবারে জোকার হয়ে গেলাম, আমি যেন একটা ফানি চরিত্র যাকে দেখে তারা রসিকতা পায়, মজা পায়। কিন্তু যা সবাই মজা মনে করত,
আমার ভেতরে সেটা ছুরি হয়ে বিঁধতে থাকত প্রতিদিন। রাতে বিছানায় শুয়ে কাঁথা মাথায় দিয়ে চুপচাপ কাঁদতাম, কেউ যেন শুনে না ফেলে। আব্বু মাসে একবার আসেন। কখনো কখনো 2 মাস পার হয়ে যায়। নিয়মিত ফোন করার সময়ও নেই তার। 3-4 দিন পর পর কল দিয়ে খোঁজখবর নেন। তবুও সেই কথায় কোনো স্নেহ নেই, নেই আগ্রহ। শুধু দায়িত্বের মতো কিছু। একদিন আর সহ্য হলো না। আব্বু আমার সাথে দেখা করতে আসলে বললাম, আমি মেসে থাকতে চাই না আর। আমার এখানে ভালো লাগছে না আব্বু, আমাকে বাড়ি নিয়ে যান দয়া করে। তিনি চোখ কুঁচকে রাগী গলায় বললেন, না, এখানেই থাকতে হবে ইন্টার পর্যন্ত। কোন কথা হবে না এ নিয়ে। এই এক বাক্য যেন বজ্রপাত হয়ে পড়ল আমার মাথার ওপর। মুহূর্তের মধ্যেই বুকের ভিতরটা হঠাৎ করে শূন্য হয়ে গেল। মনে হলো, কেউ যেন ভেতর থেকে সব শক্তি টেনে নিয়ে গেছে। আমি একবার তাকালাম আব্বুর দিকে, সেই চেনা মুখটা এত কঠিন, এত দূরের মনে হলো যে। মনে হচ্ছিল তিনি আমার আব্বু নন, কেউ এক অপরিচিত মানুষ। বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। গলা শুকিয়ে গেল, চোখ দুটো ঝাপসা হয়ে এলো। কিন্তু কাঁদতেও পারলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর আমার নীরবতা যেন ঠিক সেই মুহূর্তে আমাকে আমার পরিবার থেকে শত মাইল দূরে ঠেলে দিল। এইভাবেই কষ্ট, অভিমান আর একাকিত্ব বয়ে বয়ে পুরো 2 বছর কাটিয়ে দিলাম মেসের ছোট্ট ঘরে। আমার এসএসসি রেজাল্টের দিন। হাতে মার্কশিট আসার সাথে সাথেই মনে হলো, বুকের ভেতর একটা ঠান্ডা পাথর নেমে বসেছে। কিন্তু বুঝিনি এই রেজাল্টের চেয়েও বড় ঝড় অপেক্ষা করছে বাড়িতে। আব্বু রেজাল্ট দেখেই যেন বিস্ফোরিত হয়ে গেলেন। চোখ লাল, গলা কাঁপছে রাগে, আর মুখের রাগ যেন আগুন ছুটছে। এত টাকা খরচ করলাম তোর পড়ার পিছনে, তার প্রতিদান এটাই? অন্তত টেনেটুনে পাশ করতি। 3টা সাবজেক্টে ফেল। কি করেছিস মেসে সারাদিন? তোকে কি আড্ডা দিতে রেখেছিলাম ওখানে? কিসের কমতি রেখেছি তোর? ছি ছি ছি। আমার মানসম্মানের 12টা বাজিয়ে দিলি। এই মুখ আমি দেখাবো কি করে? তুই মরতে পারিস না? এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। তারপর গুনে গুনে 3টা থাপ্পড় মারলেন। কিন্তু থাপ্পড়গুলো গালে লাগেনি আমার। সোজা হৃদয়ের গভীরে গিয়ে বিঁধল। একটা ঠিক এমন জোরে পড়েছিল যেন মাথার ভেতর রক্ত হুড়মুড় করে উঠে গেল। মুহূর্তের মধ্যে সারা শরীর শক্ত হয়ে গেল রাগে, অপমানে। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো, খুন করে ফেলি তাকে। এই মুহূর্তেই। একটুও দেরি না করে। হয়তো কথাটা খুব খারাপ। কিন্তু সত্যি সেই রাগ, সেই অপমান, সেই দহন আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছিল, যেখানে ভালোমন্দের বোধটাও যেন হারিয়ে যাচ্ছিল। আজ আর আমার মুখ বন্ধ থাকল না। চিৎকার করে ফেলে দিলাম 10 বছরের সমস্ত রাগ, অভিমান, বুকের ভেতরে জমে থাকা সব না বলা কথাই আজ বাইরে ফেটে বের হলো। আম্মুর সঙ্গে ডিভোর্সের পর মা ছাড়া ছেলেটা কেমন আছে সেটুকু জানতে কখনোই সময় হয়েছিল আপনার? আপনি কি কখনো বাবা হয়ে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন আমি খাইছি কিনা? আমি অসুস্থ কি সুস্থ? রুশান, তুই ভালো আছিস তো? সেই মানুষটাই আজ অধিকার ফলাচ্ছেন বাবা হওয়ার। নতুন বউ, নতুন ছেলেপুলে পেয়ে আমাকে বোঝা মনে করে শেষমেশ বাড়ি থেকেও সরিয়ে দিয়েছেন। আর আজ পরীক্ষায় পাশ করতে না পারার দায় আপনি আমাকে শেখাচ্ছেন বাবা হওয়ার অধিকার? হাসি আসে, আবার বুক ফেটেও যায় কষ্টে। আমি পাশ করলাম কি ফেল করলাম, আপনার তাতে কিছু যায় আসার কথা না। এতদিন যেমন চুপচাপ ছিলেন, আজও চুপচাপই থাকেন। আমার জীবন। আমাকেই ভাবতে দিন। আপনার না ভাবলেও চলবে। আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো শুনে আব্বু আর এক মুহূর্ত দেরি করলেন না। দৌড়ে এসে ধপ ধপ করে আরো কয়েকটা চড়ক সে বসালেন গালে। মারতে মারতে ফুঁসতে ফুঁসতে বললেন, আজ তোকে মেরাই ফেলবো। তোকে মানুষ করেছি এই দুঃসাহস দেখানোর জন্য? আমার মুখে মুখে তর্ক করতে শিখেছিস কোথা থেকে? আমি কিছু বলার আগেই পাশ থেকে নতুন আম্মু ঝাঝালো গলায় চেঁচিয়ে উঠল, এই ছেলে পুরাই একটা বেয়াদব হয়েছে। নিজের আব্বুর সাথে কিভাবে কথা বলতে হয় আজ পর্যন্ত শেখেনি। মা যেমন ছিল, ছেলেও তেমন হয়েছে।
মায়ের মুখও নাকি এমনভাবেই চলত। এমন ছেলের পেছনে টাকা পয়সা খরচ করা পুরাই লস। কিছুই হবে না এটাকে দিয়ে, উল্টো ফ্যামিলির নামই শুধু ডোবাবে। আব্বুর চর থেমে গেছে, কিন্তু নতুন আম্মুর কথাগুলো যেন ছুরি হয়ে বুকের ভেতর একটার পর একটা ঢুকে যাচ্ছিল। রাগে চোখ জ্বলে উঠল আমার। আমি তার দিকে তাকাতেই আব্বু যেন আরো প্রচণ্ড ক্ষেপে গেলেন। হঠাৎ আমার শার্টের কলার ধরে জোরে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন বাড়ির দরজার দিকে। গলা চেপে ধরে ঠেলে বারান্দা থেকে বাইরে ফেলে দিয়ে গর্জে উঠলেন, বের হয়ে যা বাড়ি থেকে। তোর মতো বেয়াদবের জায়গা এই বাড়িতে নেই। তারপর ধপ করে দরজা বন্ধ করে দিলেন। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম বাইরে। কিছুক্ষণ, কিছু না ভেবে, কিছু না বলে সত্যিই বের হয়ে গেলাম বাড়ি থেকে। হাঁটতে হাঁটতে শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো, এখন যাব কোথায় আমি? নানুর বাড়ির রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আব্বুর সাথে থাকতে চেয়েছি, এটাই যেন আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। রাগে, অভিমানে নানু বাড়ির কেউ আর আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি। আম্মুকেও জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছে আবার। চারদিক গভীর অন্ধকারে ঢেকে যাচ্ছিল। আমি যেন এতিম, অসহায় একটা বাচ্চা। একা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। না আছে বাড়ি, না আছে আশ্রয়, না আছে কোনো ঠিকানা, কোথায় যাচ্ছি নিজেও জানি না। শুধু হাঁটছিলাম, হাঁটছিলাম, মনে একরাশ অশান্তি, পেটে খিদে মোচড় দিয়ে উঠছে বারবার। পকেটে একটা টাকাও নেই। হঠাৎ মনে হচ্ছিল, পৃথিবীটা খুব বড়, আর আমি তাতে দিশেহারা একটা মানুষ। অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, মাথা আর চোখ দুটোই যেন ঝাপসা। কখন যে পিছন থেকে একটা হুন্ডা হর্ন দিতে দিতে আসছিল, আমি বুঝতেই পারিনি। ভদ্রলোক নিজেই ব্রেক কষে নেমে এসে বললেন, বাবা, এভাবে রাস্তার মাঝ দিয়ে হাঁটছো কেন? অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছি, শুনতে পারছো না? আমি লোকটার দিকে তাকালাম 1 সেকেন্ডের জন্য। তারপর আবার হাঁটা শুরু করলাম। উত্তর দেওয়ার মতো শক্তি ছিল না, ইচ্ছেও নেই। পেটে খিদে, মাথায় ঝড়, বুকের ভেতর আগুন। এর মধ্যে কারো কথায় সাড়া দেওয়ার মতো মানসিক অবস্থাই ছিল না। লোকটি কিছুক্ষণ আমার পেছনে তাকিয়ে দাঁড়ালেন। তারপর হুন্ডায় উঠে চলে গেলেন। আর ঠিক তখনই হঠাৎ মাথার ভেতর যেন একটা ভারী হাতুড়ি আঘাত করল আমার। সবকিছু ঘুরে গেল, আলো অন্ধকারে মিশে গেল। পা কাঁপল, শরীর দুলে উঠল, আর এক মুহূর্তে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি শুধু অনুভব করলাম, মাটিটা যেন আমাকে টেনে নিচ্ছে। কান ধীরে ধীরে শব্দহীন হয়ে যাচ্ছে। চোখ অন্ধকারে ডুবে যাচ্ছে। তারপর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই প্রথমে মনে হলো আমি কি এখনো রাস্তায় পড়ে আছি, নাকি হাসপাতালে। কিন্তু চোখটা পুরো খুলতেই দেখলাম, না, এটা কোনো পরিচিত জায়গা নয়। আমি বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠে বসলাম। হৃৎপিণ্ড ধুকধুক করছে ভয় আর অজানা আতঙ্কে। আমি কোথায়? মনে মনে নিজেকেই প্রশ্ন করলাম। এটা তো আমার বাড়ি নয়। কে আমাকে এখানে এনেছে? একটা ছোট্ট ঘর। ঘরের মাঝখানে একটা সিঙ্গেল বেড, বিছানায় পরিষ্কার চাদর। ডান পাশে একটা বড় ফুলদানি। বাঁ পাশে একটা নতুন ড্রেসিং টেবিল। আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি যেন কয়েক বছরের ক্লান্তি নিয়ে ঘুমিয়েছিলাম। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।